শ্রদ্ধা করবে, তাদের কথা মতো মেনে চলবে এবং নিজের লক্ষ্যে এগিয়ে চলবে। এবং সবশেষে আমি স্মার্ট একাডেমির সাফল্য কামনা করে আজকের মতো এই বক্তব্য শেষ করি। অভিভাবক, অভিভাবিকাগণ ও স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, প্রত্যেককেই আমি একরাশ প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। কাবিলপুর স্মার্ট একাডেমি ইতিহাস এই স্কুলেরই প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম মহাশয়ের কাছ থেকে শুনছিলাম 2016 সালে এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। 2016 থেকে একটা নীরবে বিপ্লব করে চলেছে। আমি এখানে এসে শুনলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলো আমার স্নেহের পরিচালক ইজাজ আহমেদ বলছিল, সত্যি প্রশংসা করার মতোই রেজাল্ট হয়েছে। স্মার্ট একাডেমি নীরবে তার ছাত্রছাত্রীদের স্মার্টের মতোই রেজাল্ট করেছে। আমি চাই তোমরা যারা ছাত্রছাত্রী এখানে আছো, তারা কথাবার্তায়, চলাফেরায়, পোশাক পরিচ্ছদে তোমাদের একটা স্মার্ট থাকবে। হ্যাঁ, যে আমরা স্মার্ট একাডেমির ছাত্র, তোমাদের প্রত্যেকের মধ্যে একটা স্মার্টনেস থাকবে, যে আমরা, তোমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে তখন যেন সবাই চিনতে পারে, সবাই দেখে বলবে যেগুলো কাবিলপুর স্মার্ট একাডেমির ছাত্রছাত্রী। যাই হোক, তোমরা আজকে এখানে যারা আছো, তারা কিছুদিন, অল্প কয়েকদিন আগেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়েছে। সেখানে কেউ ভালো রেজাল্ট করেছো, কেউ মাঝারি মানের করেছো, কেউ হয়তো বিভিন্ন কারণে হোক রেজাল্ট একটু খারাপ করেছো। এতে হতাশার কিছু নেই, কারণ বিগত দিনে যদি আমরা দেখি, যারা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে বোর্ডে, উচ্চ মাধ্যমিকে গিয়ে ষষ্ঠ, সপ্তম, অষ্টম হয়ে গেছে। আবার যারা সপ্তম অষ্টম ছিল, তারা আবার উচ্চ মাধ্যমিকে গিয়ে প্রথম হয়েছে। উচ্চ মাধ্যমিকে যে প্রথম হলো, জয়েন্ট পরীক্ষায় দেখা যাচ্ছে সে আবার 10-12তম স্থান পেয়েছে, এবং জয়েন্টে যে প্রথম হয়েছে সে আবার উচ্চ মাধ্যমিকে স্থান করতে পারেনি। কাজেই তোমরা ভেঙে পড়বে না। যাদের রেজাল্ট খারাপ হয়েছে, তোমরা আবার কঠোর পরিশ্রমের মধ্যে আসবে, কঠোর পরিশ্রম করে পরবর্তীতে তোমরাই আবার রেজাল্ট ভালো করবে। তোমাদের জীবনের যে দুটো মাইল ফলক, একটা হচ্ছে মাধ্যমিক এবং একটা উচ্চ মাধ্যমিক। এই মাধ্যমিক থেকেই তুমি কোন বিভাগে যাবে এটা ভাগ হয়ে যায়। তো এখান থেকেই তোমরা কেউ আর্টস, কেউ সায়েন্স, বিভিন্ন বিভাগে ভাগ হয়ে যাও। তারপরে তখন উচ্চ মাধ্যমিকের পরে একটা নির্দিষ্ট লাইনে চলে যায়। তো এখান থেকেই তোমরা তোমাদের জীবনের গতিপথ একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে এগিয়ে যাবে। তোমাদের একটু আমি অংশগ্রহণ করার জন্য একটা প্রশ্ন করব তোমাদের, যারা মাধ্যমিক দিয়েছো এবার তাদের বলছি। তোমরা তো মার্কশিট হাতে পেয়েছো সবাই, তাই না? মার্কশিট হাতে পেয়েছো তো? কথা বলো, পেয়েছো? আচ্ছা, মার্কশিটে তোমাদের একটা বোর্ডের নাম লেখা আছে, কি বলতে পারবে? কে পারবে বলো? মার্কশিটের উপরে লেখা আছে। আচ্ছা, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদেরও একটা বোর্ডের নাম লেখা আছে মার্কশিটে। যাই হোক, এগুলো তোমরা হয়তো লক্ষ্য করোনি, ওখানে লেখা থাকে, ওটা দেখবে বাড়ি গিয়ে। তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমি বললাম, এভরি স্টুডেন্ট শুড হ্যাভ সার্টেন কোয়ালিটি such as obedience, discipline, punctuality, study, respect to parents, respect to others person in the society. তোমাদের মধ্যে একটা আনুগত্য থাকতে হবে, পাংচুয়ালিটি থাকতে হবে, নিয়মানুবর্তিতা থাকতে হবে, তবেই তুমি তোমার জীবনের গতিপথে এগিয়ে যাবে। তোমরা এপিজে আব্দুল কালামের নাম শুনেছো, সে তো খবরের কাগজও বিক্রি করেছে, শুনোনি? তারপরেও সে কি হয়েছে, ভারতবর্ষের মতো একটা বিশাল দেশের
রাষ্ট্রপতি হয়েছে এবং স্বনামধন্য একজন বৈজ্ঞানিক হয়েছেন। তবে এইসব আমার যদি টাকা না থাকে, আমি গরিব হলেও আমার যদি আর্থিক ক্ষমতা নাও থাকে, আমি শুধু কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি একটা ভালো জায়গায় চলে যেতে পারি। আমাদের কাবিলপুর অঞ্চল থেকে অনেক ছেলে মেয়ে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আজকে বাইরে গিয়ে আমাদের খুব ভালো লাগে। অন্যান্য জায়গায় যখন যাই তখন তারা বলে যে আপনাদের কাবিলপুর সত্যি একটা শিক্ষিত এলাকা, ওখানে চাকরি বাকরি অনেকে পায়, আজকের যুগেও ছেলে মেয়েরা অনেক ভালো জায়গায় স্থান করছে। তখন সত্যি শুনে বুকটা গর্বে ফুলে ওঠে। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা লেখাপড়া করছো ঠিকই আছে, তার সাথে সাথে মানুষের মতো মানুষ হতে হবে। তোমাদের পিতা মাতাকে গুরুত্ব দিতে হবে, পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে। তোমাদের জন্য তোমার পিতা মাতা কত কঠোর পরিশ্রম করছে এটা তোমাকে বুঝতে হবে। আমি অনেক বড় হয়ে গেছি, তবুও জানো আমি যদি বাইরে কোনো জায়গায় যেতাম, আজকে আমার জায়গা, ওই জায়গাটা আমি অনুভব করি। তোমাদের বাবা মা হয়তো বেঁচে আছে, তোমরা অনুভব করতে পারছো না জায়গাটা। তো আমার বাইরে কোনো জায়গায় একটু দেরি হতো, তখন একটা ফোন যেত, আমি ফোনটা বুঝে নিতাম যে আমার আব্বা ফোনটা করছেন আমাকে। কেন? ফোন করে একটা কথাই জিজ্ঞেস করতেন যে কতক্ষণ দেরি হবে আসতে। তো এই যে বাবা মায়ের একটা উদ্বেগ, ছেলে মেয়ে যদি বাইরে যায়, যতক্ষণ সে বাড়ি না আসছে ততক্ষণ বাবা মায়ের একটা উদ্বেগ থাকে। তোমার বাবা মা তোমাকে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমার পেছনে যে টাকা খরচ করে, সে টাকাটাকে সে খরচ মনে করে না, নির্দ্বিধায় খুশি মনে সে টাকাটা খরচ করে থাকে। কাজেই তোমরা শিক্ষক শিক্ষিকা মহাশয়, সমাজের গুরুজনদের এবং পিতামাতাদের সব শ্রদ্ধা করে চলবে, তার সাথে লেখাপড়াটা চালিয়ে যাবে। একটা ছোট্ট গল্প বলেই আমি আমার বক্তব্য শেষ করব। যদিও ইজাজ আমাকে আনলিমিটেড সময় দিয়েছে, কিন্তু আরো অনেকেই আছেন বলবেন, তারা আমি শেষ করব। প্রচুর টাকার মালিক হয়েছে ব্যবসা করে। তো রাত্রে শুয়ে শুয়ে তার মনে হলো যে আমি আমার জন্মদিনটা পালন করব। সেই কথা মতো, সেই চিন্তা মতো সে তার সমস্ত বন্ধু বান্ধবদের ইনভাইট করে নিয়ে এলো তার বাড়িতে। অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানের মধ্যে এবার এসছে কেক কাটার পালা। কেক কাটার সময় দেখছে যে তার হাতে যে দামি আংটিটি ছিল, সেই আংটিটি নেই। কিভাবে হারিয়ে গেছে আংটি? তো সেই অনুষ্ঠানে সবাই তখন বলছে সবার পকেট সার্চ করতে হবে, কে চুরি করেছে আংটি। তো সবাই পকেট দেখতে শুরু করলো, সবাই নিজের নিজের পকেট দেখিয়ে দিচ্ছে যে দেখো আমার পকেটে নেই, আমি নেইনি। ওই অনুষ্ঠানে একটা গরিব বন্ধু এসেছিল, কারণ একসঙ্গে লেখাপড়া করলেও আর্থিকভাবে সে পিছিয়ে গেছিল, সে গরিব ছিল। তার পকেটটা যখন সার্চ করতে যাচ্ছে, তখন সে বলছে না, আমার পকেট আমি দেখতে দেব না। কোনো মতেই সে পকেটটা দেখতে দিল না। সবাই ভাবলো যে এই ভদ্রলোকই আংটি নিয়েছে। যাই হোক, যার বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল সে বলল যে আর পকেট দেখতে হবে না, সব করতে হবে না। অনুষ্ঠান শেষের পর সবাই যে যার বাড়ি চলে গেছে। রাত্রে ভদ্রলোক যখন তার ব্লেজারটা খুলে রাখছেন, তখন দেখছে এখানে একটা পকেট থাকে, সেই পকেটে আংটি আটকে আছে। তখন সে বলল যে তাই তো, আমার বন্ধু সবার সামনে অপমান হলো, অথচ আংটি তো আমার পকেটেই আছে। তো সাথে সাথে সে বন্ধুর বাড়ি চলে গেছে। বলছে যে বন্ধু, আংটি তো আমার কাছেই পেয়ে গেলাম, কিন্তু তুমি তোমার পকেটটা কেন দেখতে দাওনি বলো তো? তো বলছে আর বলিস না ভাই, আমি তো গরিব মানুষ, আমি যখন তোর অনুষ্ঠানে যাচ্ছিলাম তখন আমার ছেলে পাশের ঘর থেকে বলল যে বাবা আমার জন্য দুটো মিষ্টি নিয়ে আসে। তা আমার তো আর্থিক ক্ষমতা নেই, আমি মিষ্টি কিনতে পারবো না। তোর অনুষ্ঠান থেকে দুটো মিষ্টি আমি পকেটে ভরে নিয়েছিলাম, তো সেই লজ্জায় আমি আমার পকেটটা দেখতে দিইনি। তো তোমরা এই গল্প থেকে কি বুঝতে পারলে যে একজন বাবা তার সন্তানের জন্য কি না করতে পারে? এই কথাগুলো মনে রেখে
তোমরা তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করবে, তাদের কথা মতো মেনে চলবে এবং নিজের লক্ষ্যে এগিয়ে চলবে। এবং সবশেষে আমি স্মার্ট একাডেমির সাফল্য কামনা করে আজকের মতো এই বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ।